ভবিষ্যৎ প্রজন্ম টুকটুকি চালাবে, ওদের পয়সা। যদি আপনি বলেন যে মুকেশ আম্বানির ছেলেকে এখানে ভর্তি করা করবে না এই সিস্টেম। নমস্কার, আপনারা দেখছেন HBI নিউজ। আমি সুপর্ণা, আর আজকে আমাদের সাথে রয়েছে সিপিএম এর পক্ষ থেকে অরিন্দম বিশ্বাস মহাশয়। নমস্কার দাদা। এবং বিশিষ্ট সমাজসেবী বিনোদ প্রসাদ মহাশয়। নমস্কার দাদা। আজকে এই এপিসোডে আমরা বাংলার বর্তমান বেশ কিছু চর্চিত বিষয় নিয়ে আলোচনা করব এবং আমাদের অতিথিদের এই বিষয়ে কি বক্তব্য রয়েছে সেগুলো জেনে নেব। প্রথমেই আমি যে প্রশ্নটি দিয়ে শুরু করব সেটি হলো, যদি শিক্ষার কথা বলি তাহলে মালদার একটা স্কুলে দেখা যাচ্ছে ক্লাস 7-8 এর যে ছেলেমেয়েরা আছে শিক্ষার্থীরা রয়েছে, তাদের সামান্য অক্ষর জ্ঞানটুকু নেই। শিক্ষকরা তাদের ব্ল্যাকবোর্ডে দেখা যাচ্ছে যে বর্ণ পরিচয় শেখাচ্ছে, যেটা আমরা একদম মিনিমাম হয়তো এখন 2-3 বছরের বাচ্চাদের শেখানো হয় যে বর্ণ পরিচয়গুলো শেখাচ্ছে, সেগুলো এখন 7-8 এর ক্লাসের পড়ুয়াদের শেখানো হচ্ছে। এই যে আমাদের বাংলার আগামী প্রজন্মের যে এই দুর্দশা, এটা কেন বা কি কারণে বলে তো আপনার মনে হয়? আসলে এটা আপনাদের কাছে নতুন মনে হলেও আমি তো নিজে শিক্ষকতার সাথে যুক্ত। আমি যে স্কুলগুলোয় যাই সেখানে দেখেছি এরকম ক্লাস 8-9 বাচ্চাকেও এবিসিডি শেখাতে হয়। আমি যেহেতু ইংরাজি পড়াই এবিসিডি, এবং তাদের যখন আমরা চেক করি করতে গিয়ে দেখি যে তারা বাংলাও পড়তে পারে না। তার মধ্যে তার একটা কারণ, তারা 9 উঠে যাচ্ছে, 8 পর্যন্ত পাস ফেল না থাকার ফলে 9 পর্যন্ত তারা উঠে যাচ্ছে পরপর, কিন্তু আসলে তাদের অক্ষর জ্ঞানটাও হচ্ছে না। আসলে সামগ্রিক পড়াশোনার পরিবেশটা আগের চেয়ে খারাপ হয়েছে। তার কারণ হলো, আপনি দেখেছেন যে গ্রামের প্রায়, শুধু মালদা বলে কথা না, এটা মালদা বলে এটা উঠে এসেছে, কিন্তু গোটা রাজ্যেই যে অঞ্চল যত পিছিয়ে পড়া, সেখানে স্কুলগুলোতে যে শিক্ষকের পরিমাণ শহরাঞ্চলে কিছু থাকলেও গ্রামের স্কুলগুলো শিক্ষক শূন্য হয়ে পড়েছে। প্রায় দীর্ঘদিন ধরে টিচার নিয়োগ নেই। টিচার নিয়োগ হলে পরে দুর্নীতি, শুধুমাত্র দুর্নীতি করব এই ইচ্ছায় টিচার নিয়োগ ঠিক মতো হচ্ছে না, যোগ্য টিচারদের নিয়োগ হচ্ছে না। তার ফলে সামগ্রিক শিক্ষা ব্যবস্থায় একটা অরাজকতা চলছে। স্কুল যখন তখন বন্ধ, কোনো পরিকল্পনা নেই, একাডেমিক ক্যালেন্ডার নেই। সরকার একটা হেফাজত সরকার যা চললে, যার কোনো পরিকল্পনা নেই। একজন শিক্ষামন্ত্রী, সেই শিক্ষামন্ত্রী নিজের সিদ্ধান্ত নিতে পারেন না। মুখ্যমন্ত্রী সব কাজ সেরে শিক্ষামন্ত্রীকে যা পরামর্শ দেন তাই করতে হয়। ফলে সামগ্রিকভাবে যত দিন যাচ্ছে তত শিক্ষা পেছনে যাচ্ছে। ফলে আরো কি দেখতে হবে তা জানি না। আপনার কি মনে হয় যে ভবিষ্যৎ প্রজন্ম কোন দিকে যাচ্ছে? শিক্ষার অবস্থা বাংলাতে বেহাল। শুধু শিক্ষা না, সবকিছুরই অবস্থা বেহাল। স্বাস্থ্য বলুন, একদম বেহাল অবস্থা। তো এই বিষয়ে একটা বক্তব্য আমি রাখবো যে এর পরিবর্তন করাটা সম্ভব। আজকে যেসব শিক্ষকরা সরকারি স্কুলে চাকরি করছেন, বেশিরভাগ শিক্ষকদের ছেলেরা কিন্তু বেসরকারিতে পড়াশোনা করে, তাদের ছেলেরা কিন্তু শিক্ষাটা ভালো পাচ্ছে। হ্যাঁ, তারা যদি নিজের ছেলেটাকে প্রাইমারি স্কুলে পড়াতো বা যে স্কুলের শিক্ষকতা হাই স্কুলে পড়ছে সেখানে পড়াতো, আমি মনে করি যে শিক্ষার মানটা বাড়তো। আমাদের আমলে, আমরা যখন পড়াশোনা করেছি, আমাদের আমলে হচ্ছে আমাদের যে শিক্ষকরা ছিলেন তার ছেলেরাও প্রাইমারিতেও পড়েছে আমাদের সাথে, হাই স্কুলেও পড়েছে আমাদের সাথে। ম্যাক্সিমাম স্কুলে পড়াশোনা তখন মান ছিল, এখন মাস্টারদের ছাত্ররা ভয় পেত, এরকম একটা ব্যাপার ছিল। কিন্তু এখনো সব উঠে গেছে, সব বন্ধু। এখন তো শিক্ষককে সেই শিক্ষকের মর্যাদাটাই দেওয়া হচ্ছে না, একদমই নেই। আমরা ছোট থেকে জেনে এসেছি যে শিক্ষক মানে আমাদের বাবা মার পরের স্থানে সে থাকবে। এখন দীর্ঘদিন দেখা যাচ্ছে শিক্ষকের গায়ে ছাত্রটা হাত পর্যন্ত তুলছে এবং তার প্রতিবাদ কেউ করছে না। শিক্ষকের গায়ে শুধু ছাত্ররা না, হ্যাঁ, শাসক দলের মানুষরাও গায়ে হাত দিচ্ছে। কিছুদিন আগে একটা ফেসবুকে পোস্ট দেখেছিলাম, কোন এক কলেজের স্যার বা স্কুলের স্যার যাই হোক না কেন ছিলেন, তিনি যে ক্ষমা চাইছেন যে আমাকে ছেড়ে দিন, আমি চলে যাব, এই পরিস্থিতি। তো শিক্ষকদের তো কোনো নিরাপত্তাই নেই। শিক্ষার অবস্থা তো বেহাল, শিক্ষকদের কত নিরাপত্তা নেই। আজকে মনে করেন যে 26,000 শিক্ষকদের চাকরি গেল, নিশ্চয়ই তারা কোনো স্কুলে কাজ করতো, নিশ্চয়ই ছাত্রদের পড়াতো। ওই 26,000 তো যে স্কুলে তারা পড়াতো, সেই স্কুলে এখন কারা পড়াচ্ছে, কি অবস্থা? খুবই
খুবই বেহাল অবস্থা। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের যে কি হবে এটা আমাদের এখন থেকেই মানে দুশ্চিন্তায়। ভবিষ্যৎ প্রজন্ম টুকটুকি চালাবে, তাদের পরিষ্কার কথা নেই কাজ, ঠিক আছে। এবার টুকটুকি চালাতে এত টুকটুকি হয়ে যাবে, তখন তার টুকটুকি চালানো সম্ভব হবে না। কত লোকে উঠবে টুকটুকি? যদি আমার এখানে জনসংখ্যা 500 হয়, আর সেখানে যদি টুকটুকি 300 হয়ে যায়, কোনদিনও চলবে? বাধ্য হয়ে এইসব যারা বেকার যুব সমাজ অন্য কোনো লাইন বেছে নেবে। হ্যাঁ, মানে সমাজ একদম শেষ হয়ে যাবে, এরকম একটা পরিস্থিতি চলে আসবে, অসামাজিক হয়ে যাবে। আমরা অরিন্দমদার কাছে আসবো যে বিনোদার এই যে সরকারি বেসরকারি যে স্কুলের কথাটা বলবো, এই কথা বলে না, আসলে এটা ঠিক যে একটা বড় অংশের যাদের এটা একটা ফ্যাশনও আমার মনে হয়। মানে আমার নিজের বাচ্চা আমি প্রাইমারি স্কুলে পড়াই, সে নিয়ে প্রশ্ন নেই। সেটা তো আমাকে দিয়ে তো শুধু হবে না, এটা ট্রেন্ড শুধু টিচার পরিবার থেকেই প্রাইভেট স্কুলে দিচ্ছে এমনটা নয়। এটা একটা প্রবণতা চলছে, প্রবণতা আমরাও দেখছি। এটা আমাদের প্রাইমারি স্কুলগুলোতে টিচার ছাত্র নেই, অথচ পাশের ওই বেসরকারি স্কুলটায় 300 ছাত্র। এইরকম জায়গায় যখন যাচ্ছে, তার মধ্যে শুধু একমুখী কারণ ব্যাখ্যা করলে হবে না। এখন প্রথম কথা হলো, টিচার ছাত্রদের দিচ্ছে না কেন প্রাইমারি স্কুলে? গার্জিয়ানরা ভরসা পাচ্ছে না। তাহলে সেই ভরসা পাওয়ার প্রথম কাজ হলো নিশ্চিতভাবে সরকারের পক্ষ থেকে সেই আস্থা, ফলে টিচার নিয়োগ করার সঠিক সংখ্যায় টিচার একটা অন্তত একটা প্রাইমারি স্কুলে অন্তত 4টে শ্রেণীর জন্য 4টে, যদি ক্লাস 1 থেকেই আমি প্রি প্রাইমারিটা না ধরি, 4 পর্যন্তই ধরি, তাহলে অন্তত 4 জন শিক্ষক অন্তত থাকা দরকার। সেখানে একটু কেটে বলি, আমার মনে হয় যতদূর, হ্যাঁ, যে এই শিক্ষকদের যে বিষয়টা, আমার মনে হয় হয়তো ইচ্ছে করে এই সিস্টেমটা চালু করা যায়, যেটা বেসরকারি স্কুলগুলো প্রাধান্য পায়। সরকারের একটা বটেই, এটাই বলতো। ওই যে এত ছুটি, এই যে বিনা কারণে ছুটি, এইগুলো তার মানে আমি দেখলাম কদিন ওই যে একটা টিউটোরিয়াল কোম্পানি দেখেছিলাম যে লকডাউনের সময়, আমরা করোনা পরবর্তীকালীন সময় বিভিন্ন স্কুল আর খুলছে না, যখন স্বাভাবিক সব কিছু হয়ে যাচ্ছে, কিন্তু স্কুল খুলছে না, স্কুলের খোলার অর্ডার সরকার দিচ্ছে না। আমরা বিভিন্ন শিক্ষক সংগঠনের থেকে আমরা ডেপুটেশন দিচ্ছি যে আমরা শিক্ষক হিসাবে স্কুল খুলুক, এটা সরকার খুলছে না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন টিভি চ্যানেলগুলোতে তারা হলো বিভিন্ন প্রাইভেট অনলাইনের মাধ্যমে পড়ানো হয় নাম করা টিউটোরিয়াল গ্রুপ, তারা হলো অ্যাড দিচ্ছে, খুব বেশি অ্যাড দিচ্ছে, অথচ স্কুল খুলছে না। তখন সন্দেহ জাগে আসলে যে সরকারি শিক্ষা ব্যবস্থা ইচ্ছা করে নষ্ট করে দাও যাতে মানুষ প্রাইভেট পরিষেবার দিকে ঢোকে। তার কারণ হলো, দেখবেন এই কদিন আগে আপনারা দেখেছেন যে নির্বাচনী বন্ড, এই নির্বাচনী বন্ডে কতগুলো তথ্য বেরিয়ে এসেছে। এই সমস্ত বেসরকারি কোম্পানিগুলোর কাছ থেকে এরা প্রচুর পরিমাণে টাকা নির্বাচনী বন্ডে নিয়েছে। তাহলে এই টাকাগুলো তো আর এমনি দেয়নি, তাদের দিয়েছে, নুন খেয়েছে গুণ গাইতে হবে। তাহলে তাদের সেই ব্যবস্থা করিয়ে দেওয়ার জন্যই নিশ্চিতভাবে আমাদের মনে হয় এই শিক্ষা ব্যবস্থাটাকে ইচ্ছা করে করা হচ্ছে। এই যে এত বেকার, এই যে এত বেকার বাহিনী, এত দুর্নীতি কেন? এটা ইচ্ছা করে করা হচ্ছে যাতে একটা ব্যাপক বেকার বাহিনী তৈরি হয়, যারা হলো শাসক দলের লুম্পেন বাহিনী হিসাবে ভোটে কাটবে, তাদের জমি দখলে কাজ করবে, তাদের বশংবদ হয়ে তারা কাজে লাগাতে হবে। এই জন্য এগুলো শিক্ষা ব্যবস্থা ভেঙে দিলে প্রাইভেট শিক্ষা হবে। শুধু মনে হয় তাই নয়, হ্যাঁ, রাজ্যের যা বেহাল অবস্থা, শিক্ষকদের মাইনে দেবে ওখান থেকে অটোমেটিক হচ্ছে, ছাত্র কমে গেলে স্কুল বন্ধ হবে, আর মাস্টারদের হচ্ছে বেতন কমাতে হবে। শিক্ষা তো সরাসরি হয়তো ভাবছে ভোট দেবে না, আরো বরঞ্চ শিক্ষিত হলে প্রশ্নের মুখে পড়বে, বরঞ্চ স্কুলটা বন্ধই থাকে। এর পেছনে শিক্ষার্থী যারা রয়েছে তাদের তো পড়াশোনার প্রতি যে আগ্রহটা, সেটা তো দিন দিন আমরা দেখতে পাচ্ছি একদমই মানে নেই বলতে গেলে। বিষয়টা কি, আজকে আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে সরকারি স্কুলগুলোতে একমাত্র দরিদ্র পরিবারের ছেলেরাই পড়ে বেশিরভাগ। হ্যাঁ, আজ শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণ পরিবর্তন সম্ভব যদি একটা কাজ করা যায়। প্রভাবশালী, অর্থশালী, ব্যবসাদার যারা আছেন, তাদের সব ছেলেরা প্রাইমারি স্কুলে পড়ুক, হাই স্কুলে পড়ুক, শিক্ষা ব্যবস্থা পরিবর্তন ঘটতে বাধ্য। একদম অরিজিনাল শিক্ষা, কিন্তু সেটা করবে না, সেটা সম্ভব না। এটা করলে তো মানে কি বলবো, তাহলে তো বেসরকারি না। এবার এখন যদি আপনি বলেন যে মুকেশ আম্বানির ছেলেকে এখানে ভর্তি করা, করবে না, এই সিস্টেমটা ফলো, মানে যা সিস্টেম রেডি আছে ও করবে না। কিন্তু কথা হলো ভারতবর্ষেও এই সিস্টেমে তো আছে। যেমন আমরা দেখেছি যে শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে কেরালার যে সরকারি স্কুল, দিল্লিতে যে শত সমালোচনা সত্ত্বেও দিল্লির সরকারি স্কুল
তারা তো চেষ্টা করে তার পরিবর্তন ঘটিয়েছে, তাহলে চাইলে করা যায়, আমি তো বললাম চাইলে করা যায়। সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষের ছেলেটা সরকারি, ওর ওখানে কি পড়া হলো না হলো দেখার কি আছে। তার মধ্যে সচেতন যারা দু চারজন আছেন তারাই হয়তো দু চারটে কথা বলেন, ওই একই ব্যাপার, এই প্রতিবাদের যে ব্যাপারটা সংখ্যায় কম, গল্পটা একই জায়গায়। ভারতের বাইরে যদি দেখি, আমরা এরকম দেখেছি আরো জায়গায়, মানে এটা আমার পার্সোনাল দেখা, যে সেখানে ভারতের বাইরে কোথাও গেলে মানে সরকারি স্কুলে ভর্তি হতে গেলে রীতিমতো পরীক্ষা দিয়ে সিট ধরতে হয়। আমাদের যদি সেরকম মানে ওখানে সরকারি স্কুলে ভর্তি হওয়া মানে একটা সবথেকে হাই শিক্ষা ওরা পাচ্ছে, হাই এডুকেশন ওরা পাচ্ছে। তো সেইটা যদি আমাদের ভারতবর্ষে হতো তাহলে হয়তো শিক্ষা ব্যবস্থাটা এরকম। ভারতবর্ষের কথা বলা যাবে না, এটা অন্যান্য রাজ্যের শিক্ষা ব্যবস্থা সরকারি পরিকাঠামোতে বেশ ভালোই আছে অন্যান্য রাজ্যে। আজকে দেখুন আমাদের আমলে, হ্যাঁ তখন হয়তো বামফ্রন্ট সরকারের আমল ছিল, ওই আমলে আমরা পড়াশোনা করেছি, তখন কিন্তু অত সোজা না। একটা স্কুলে ভর্তি হওয়া, পাস করলাম, একটা 5-এ ভর্তি হতে হবে, অ্যাডমিশন টেস্ট পরীক্ষা দিতে হতো, সেখানে ফার্স্ট সেকেন্ড থার্ড নির্ণয় হতো, ওই পরীক্ষার মাধ্যম দিয়ে তারপর সেই স্কুলে সে ভর্তি হতে হতো। আমাদের আমলে এটা হয়েছে, এই ব্যবস্থাটাকে তুলে দিয়ে আরো শিক্ষা বিভাগ করা হবে। ও তো পাস করছি, ভর্তি হবই। সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে এই যে প্রজন্মটা, এটা কিন্তু শিক্ষা থেকে সরে গিয়ে পুরো অন্যদিকে চলে যাচ্ছে, একদম একদমই বিগড়ে যাচ্ছে। হয়তো এটা হতো না যদি শিক্ষা ব্যবস্থাটা ঠিক থাকতো। আরে বিগড়াচ্ছে, কার বিগড়াচ্ছে? আমাদের সাধারণ মানুষদের বিগড়াচ্ছে। তাহলে আপনারা শুনে নিলেন যে আজকে আমাদের অতিথিরা তাদের নিজেদের গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। আজকে আমাদের সাথে ছিল সিপিএম এর তরফ থেকে অরিন্দম বিশ্বাস এবং বিশিষ্ট সমাজসেবী বিনোদ প্রসাদ মহাশয়। আপনাদের জনগণের এই বিষয়ে কি রায় সেটা কিন্তু আমাদেরকে জানাতে একদমই ভুলবেন না। আপনারা দেখছিলেন HBR নিউজ। নমস্কার।